এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলের সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি এসে গেছি তোমাদের সামনে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। তো আজকে পার্ট 3-তে আমি পুরো তোমাদের ইউনিট 3টা কমপ্লিট করব। তোমাদের ইউনিট 3-তে কি কি রয়েছে? রয়েছে সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল রয়েছে। আর কি রয়েছে? সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ রয়েছে। আর রয়েছে এনজাইমস বা উৎসেচক। এই কটা রয়েছে ইউনিট 3-তে। ঠিক আছে, তা পুরোটার থেকেই আমি সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, মাইটোসিস বিরোধী বা মাইটোটিক পয়জন হলো অপশন এ কোষ বিভাজনে উদ্দীপনা দানকারী পদার্থ, অপশন বি কোষ বিভাজনে বাধা দানকারী পদার্থ, অপশন সি নিউক্লিয়াসে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ করে যেসব পদার্থ, অপশন ডি কোনোটাই নয়। তো মাইটোটিক পয়জনটা কি? মাইটোটিক পয়জন বা মাইটোসিস বিরোধী অর্থাৎ কোষ বিভাজনে বাধা দানকারী যে পদার্থ, বিরোধী মানে বিরোধিতা করবে, অর্থাৎ কোষ বিভাজনে বাধা দানকারী যে পদার্থ সেটি হচ্ছে মাইটোসিস বিরোধী বা মাইটোটিক পয়জন। তো যদি কোয়েশ্চেনে আসে যে মাইটোটিক পয়জনের একটি উদাহরণ হলো, যদি কলচিসিন অপশানে থাকে তাহলে এই কলচিসিনটা করবে। ঠিক আছে, এই কলচিসিন হচ্ছে মাইটোটিক পয়জন বা মাইটোসিস বিরোধী। তোমাদের বাংলায় লেখা থাকলেও এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে লেখা থাকবে মাইটোটিক পয়জন বলে, বাংলাতেই লেখা থাকবে। কিন্তু ক্লিয়ার? তাহলে সঠিক আনসার কি হবে বলো তো? সঠিক আনসার হবে অপশন বি। এরপরে কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 2, একটি কোষ কখন বিভাজিত হতে শুরু করে? অপশন এ কোষের মধ্যে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে, অপশন বি কোষের মধ্যে আরএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে, অপশন সি কোষ মধ্যস্থ পুষ্টি উপাদানগুলির দ্বিগুণভাবে বেড়ে গেলে। তাহলে আর ডি তে কি রয়েছে? সবকটি রয়েছে। তাহলে কোন অপশনটা ঠিক হবে? আমরা কোষটা কখন বিভাজিত হতে শুরু করে? একটি কোষ চক্রে কোষটা প্রথমে ইন্টারফেজ দশাটা কাটায়, তারপরে বিভাজন দশায় প্রবেশ করে। ঠিক আছে, বিভাজন দশায় প্রবেশ করার পর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশায় গিয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে একটি কোষ কখন বিভাজিত হতে শুরু করে? যখন ইন্টারফেজ দশায় থাকে, অর্থাৎ ইন্টারফেজ দশায় থাকাকালীন সেখানে সব কিছুর পরিমাণ বাড়ে, অর্থাৎ আরএনএটা বিভিন্ন ধরনের আরএনএ সৃষ্টি হয়, ডিএনএ পরিমাণটা, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ঠিক আছে, আর কি হয়? কোষ মধ্যস্থ যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ঠিক আছে, সেগুলো কি হয়? সেগুলো বাড়ে। এর ফলে কোষটি আয়তনে আরো বড় হতে থাকে। তাহলে সব কটি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 3, জিনোম কি? জিনোম কি? অপশন এ হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম, অপশন বি ডিপ্লয়েড সেট ক্রোমোজোম, অপশন সি ট্রিপ্লয়েড সেট ক্রোমোজোম, অপশন ডি সবকটি। তো জিনোমটা কি? জিনোম হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকেই বলা হয় জিনোম, অর্থাৎ জিনোম সবসময় এন হয়। ঠিক আছে, জিনোমের ক্রোমোজোম সংখ্যা সবসময় এন হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন এ। ক্লিয়ার? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 4, প্লাজমিড পরিলক্ষিত হয় অপশন এ ভাইরাসের কোষে, অপশন বি উন্নত প্রজাতির কোষে, অপশন সি ব্যাকটেরিয়ার কোষে, অপশন ডি ছত্রাক দেহে। তো প্লাজমিড কার ক্ষেত্রে পরিলক্ষিত হয়? প্লাজমিড পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে বলতো? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অর্থাৎ প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে অতিরিক্ত যে ক্ষুদ্র চক্রাকার ডিএনএ, ঠিক আছে, সেটিই হচ্ছে প্লাজমিড। ঠিক আছে, তো কার ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় না।
ভাইরাস কি করে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে কি ঘটায়, তৈরি করে প্রোফাজ, অর্থাৎ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাস ডিএনএ যোগ হয়ে গঠন করে প্রোফাজ। সেটি কিন্তু প্লাজমিড নয়। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের, এরকম যদি ব্যাকটেরিয়ার কোষ হয়, ব্যাকটেরিয়ার কোষের এটা তো ডিএনএ থাকে, ডিএনএ ছাড়া এরকম যে একটা থাকে, তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কি হবে সঠিক আনসার, কি হবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 5, পতঙ্গের সবচেয়ে বড় ক্রোমোজোমটি হলো অপশান এ পলিটিন ক্রোমোজোম, অপশান বি ল্যাম্ব্রাস ক্রোমোজোম, অপশান সি ট্রিলিয়াম, অপশান ডি কোনোটাই নয়। তো পতঙ্গের সব থেকে বড় ক্রোমোজোমটি হচ্ছে পলিটিন ক্রোমোজোম, একেবারে মনে রেখে দেবে, এতে কোনো ধাঁধা নেই, কিচ্ছু নেই। পলিটিন ক্রোমোজোম হচ্ছে পতঙ্গের সব থেকে বড় ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। আচ্ছা, এছাড়াও আমি আরো দুটো কোয়েশ্চেনের আনসার বলে দিই। এই যে ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায় কাদের ক্ষেত্রে বলো তো, স্ত্রী জনন কোষের উসাইড দশায়, ঠিক আছে। আর একটা অপশান দিয়েছি ট্রিলিয়াম, এই ট্রিলিয়াম দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ এই ট্রিলিয়াম যে ক্রোমোজোম এটা দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে, ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায় স্ত্রী জনন কোষের উসাইড দশায়। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 6, নর অঞ্চল ক্রোমোজোমের কোথায় অবস্থিত? নর অর্থাৎ আমি তোমাদেরকে ক্রোমোজোমের যখন গঠন পড়িয়েছি তখন এই রকম একটা অংশ পড়িয়েছি, তাই না? তো এটাকে বলা হয় প্রাথমিক খাঁজ, এখান থেকে সৃষ্টি হয়েছে, আর এইখানটা হচ্ছে নর, অর্থাৎ এটা হচ্ছে গৌণ খাঁজ। তাহলে নর অঞ্চল কোথায় অবস্থিত? গৌণ খাঁজে। এই নর অঞ্চলে কি থাকে? ডিএনএ, নিউক্লিওলাস অর্গানাইজার রিজন, অর্থাৎ নিউক্লিওলাস থাকে, ঠিক আছে। কি থাকে নর অঞ্চলে? নিউক্লিওলাস যুক্ত থাকে। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলা হয়েছে? ক্রোমোজোম স্ক্যাফোল্ড হলো, ক্রোমোজোম স্ক্যাফোল্ড হলো কি? অপশান এ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন সংযুক্ত থাকার ফলে যে কাঠামো তৈরি হয়, এটি না, এটি হবে না। অপশান বি ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন সহ অন্যান্য প্রোটিন সংযুক্ত থাকার ফলে যে কাঠামো তৈরি হয়, না, এটাও হবে না। অপশান সি ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন অপসারিত করার পর যে কাঠামোটি পড়ে থাকে, হ্যাঁ এটিই হবে। অর্থাৎ অপশান সি হবে ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন অপসারিত করার পরে যে কাঠামোটি পড়ে থাকে সেটি হচ্ছে ক্রোমোজোম স্ক্যাফোল্ড। ভালো করে মনে রাখবে। আর ডিতে অপশান দিয়েছি কোনোটাই নয়, তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান সি। এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8, কোষ বিভাজনের সময়ে বেম গঠন করে কোন কোষীয় অঙ্গাণু? অপশান এতে দিয়েছি রাইবোজোম, অপশান বিতে দিয়েছি লাইসোজোম, অপশান সি গলগি বডি, অপশান ডি সেন্ট্রোজোম। তো কোষ বিভাজনের সময় বেম গঠন করে কোন কোষীয় অঙ্গাণু? বেম গঠন করে সেন্ট্রোজোম, অর্থাৎ সেন্ট্রোজোমটা কি? এরকম দুটি পিপার ন্যায় আকৃতি বিশিষ্ট গঠন, যেটি দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে, ঠিক আছে। এ কি করে? এটি গঠন করে বেম বা বেম তন্তু, ঠিক আছে। এই সেন্ট্রোজোম, অর্থাৎ এই যে সেন্ট্রোজোমের রয়েছে, এই সেন্ট্রোজোম দুটি পিপার ন্যায় আকৃতি বিশিষ্ট গঠন নিয়ে গঠিত হয়েছে। এগুলো কি? এগুলো মাইক্রোটিবিউল দ্বারা গঠিত হয়েছে, ঠিক আছে। এর বাইরের চারিদিকে যে এরকম রশ্মি থাকে এগুলোকে কি বলা হয়? অ্যাস্ট্রাল রশ্মি বা অ্যাস্ট্রাল রে, ঠিক আছে। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান ডি। পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 9, ডিএনএর ক্ষেত্রে এ কার সাথে জোট বাঁধে? এই ডিএনএর ক্ষেত্রে এ কার সাথে জোট বাঁধে? এ টি এর সাথে, আর জি তো সবসময় তিনটে বন্ধনীর দ্বারা সাইটোসিনের সাথে জোট বাঁধে, অর্থাৎ এ থাইমিনের সাথে জোট বাঁধে। তাহলে কোন অপশানটি ঠিক? অপশান বি। তোমার আর কিচ্ছু দেখার দরকার নেই, এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড, শুধু এর সাথে টি, শুধু ডাবল বন্ড না ট্রিপল বন্ড আছে দেখে নিলে ব্যাস হয়ে গেল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি।
এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি আছে, আরএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিন কার সাথে জোট বাঁধে। ও, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও খেয়াল রেখে দেবে। আরএনএ এর ক্ষেত্রে কি থাকে, ইউরাসিল থাকে, অর্থাৎ অ্যাডিনিন দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা ইউরাসিলের সাথে যুক্ত থাকে, তাই তো। তাহলে এখানে দেখে নেবে শুধু দুটো না তিনটে আছে, যে অপশনে অ্যাডিনিন দুটো ইউরাসিল বন্ডের সাথে যুক্ত থাকবে সেটাই করে দেবো, অর্থাৎ অপশন সি। আর এগুলো তো হবেই না, এর সাথে টি, সে ট্রিপল বন্ড থাকুক আর চারটে পাঁচটা যে বন্ডই থাকুক, এর সাথে টি আরএনএ এর ক্ষেত্রে হবেই না। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 11। ইন্টারফেজ দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি। ইন্টারফেজ দশার উপদশাগুলির পর্যায়ক্রম, অর্থাৎ ইন্টারফেজ দশার যে উপদশাগুলি কোথার থেকে শুরু হয়েছে। প্রথমে ইন্টারফেজ দশার উপদশাটি হচ্ছে G1, তারপরে হচ্ছে S, তারপরে হচ্ছে G2। ঠিক আছে, তোমরা যদি এত কিছু দেখে যদি এরকম ভাবে গুলিয়ে ফেলো, তাহলে ইন্টারফেজের তিনটে উপদশা সেটা লিখে নেবে, এরকম G1, S, G2 এইভাবে লিখে নেবে। এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, মাঝে অ্যারো চিহ্ন দিয়ে দাও, দিয়ে মিলিয়ে নাও কোনটা আছে। তাহলে এটা কোনটা আছে, এটা আছে, দেখো এইটা রয়েছে, তাই না, অপশান এ রয়েছে, আর কোনোটা দেখারই দরকার নেই। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 12। ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। আমরা সবাই জানি ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে ইন্টারফেজের এস দশায়। এস দশা মিন্স G1 হচ্ছে গ্যাপ ওয়ান দশা, তারপরে এস দশা, এস দশাকে বলা হয় সিনথেটিক ফেজ বা সিনথেসিস দশা। সিনথেসিস মানে কি, সংশ্লেষ করা। এই সিনথেসিস দশায় কি সংশ্লেষ হবে, তাহলে সংশ্লেষ হবে ডিএনএ, অর্থাৎ ডিএনএর প্রতিলিপিকরণ তাহলে কোথায় ঘটে, সিনথেসিস হবে মানে কি ডিএনএর প্রতিলিপিকরণ ঘটবে, অর্থাৎ ডিএনএর এই প্রতিলিপিকরণটা ঘটে কোন দশায়, এস দশায়। এখানে আর কোনো কিচ্ছু দেখার দরকার নেই, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। আর বেশি কিছু অপশান পড়ারও দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 13। কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না। অবশ্যই কোন কোষের ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না। আমরা জানি কি আমাদের স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলোর ক্ষেত্রে কোষ বিভাজন হয় না, অর্থাৎ এই সমস্ত কোষ G0 দশায় অবস্থান করে। তাহলে কোন ক্ষেত্রে কোষ বিভাজন হয় না, পেশি কোষ, এগুলোতে কি কোষ কোন দশায় অবস্থান করে, G0 দশায়। ঠিক আছে, এছাড়াও আর দুটি কোষ রয়েছে, যেটি হচ্ছে স্নায়ু কোষ আর হচ্ছে লোহিত রক্তকণিকা, যাকে বলা হয় আরবিসি। এগুলোতে কোষ G0 দশায় অবস্থান করে। স্নায়ু কোষ তিন ধরনের কোষ, 1 নম্বর পেশি কোষ, 2 নম্বর স্নায়ু কোষ, 3 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা। মনে রাখবে, আমি এইভাবেই করে যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। তাহলে সঠিক আনসারটা কি লিখলাম, সঠিক আনসার লিখলাম অপশান এ, পেশি কোষে কোষ বিভাজন একেবারেই হয় না, মানে কোষটা G0 দশায় গিয়ে অবস্থান করে, কোষটা বারবার বিভাজিত হয় না। ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 14। ক্যান্সার আক্রান্ত কোষের জেনোটাইপ কোনটি। ক্যান্সার আক্রান্ত কোষের জেনোটাইপ, আমরা জানি কি আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে ডিপ্লয়েড, তাই তো, ডিপ্লয়েড ক্রোমোজোম তার মানে হচ্ছে কি 2n, এইটা তো। তাহলে ক্যান্সার আক্রান্ত কোষ যদি হয়, যদি আমাদের কোনো কোষ ক্যান্সার হয়, তাহলে এই 2nটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবেই, বা ডিপ্লয়েড ক্রোমোজোম এটা হবেই। তো যদি ক্যান্সার আক্রান্ত কোষ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 2n এর সাথে হয় 1 যোগ হবে, না হলে 2n এর থেকে 1 বিয়োগ হবে, তাই তো।
তাহলে এইটা কোথায় আছে? এই অপশান দুটো 2n+1 দেখো 2n-1 বা, তাহলে এইটাই হবে সঠিক আনসার। তাহলে সঠিক আনসার কি হবে? অপশান বি। যখনই কোনো কিছু কোয়েশ্চেন দিয়ে দেবে যা হয়তো তোমরা জানো না, তখন সেটাকে মনে মনে ভেবে নেবে যে হয়তো তুমি এটাই জানো না, ধরে নাও যে ক্যান্সার আক্রান্ত কোষের জেনোটাইপ কোনটি, তুমি এটা জানো না। তুমি প্রথমে মনে রাখবে ক্যান্সার আক্রান্ত কোষের জেনোটাইপ হচ্ছে 2n, 2n সংখ্যক ক্রোমোজোম থাকতেই হবে। এবার একটা কোষ যদি ক্যান্সার আক্রান্ত হয়, প্রথমে এক বাড়বে কি কমবে? প্রথমে তো একটা কোষ সংখ্যা বাড়বে, হয় 2n এর থেকে 3n হবে, তারপরে 3 থেকে আবার হবে 3 দুনে 3 3 করে, 3 দুনে 6টা, ঠিক আছে, এভাবেই হবে। বা 2n এর থেকে 1 কমবে, তাহলে 1 বাড়বে বা 1 কমবে, নিশ্চয়ই 2 2 করে বাড়বে না, নিশ্চয়ই প্রথমে একটা বাড়বে না তারপরে দুটো বাড়বে না, বা প্রথমে একটা কমবে তারপরে আবার দুটো কমবে, এরকম তো হতেই পারে না। তাহলে এই আনসারটাই ঠিক হবে, এটা হচ্ছে বেসের কোয়েশ্চেন, ঠিক আছে। এর পরবর্তী কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 15। বোকে দশায় ক্রোমোজোমগুলির টেলোমিয়ার কার সাথে যুক্ত থাকে? বোকে দশায় ক্রোমোজোমগুলির যে টেলোমিয়ার, এই টেলোমিয়ার গুলো যুক্ত থাকে নিউক্লিয় পর্দার সাথে। কার সাথে? নিউক্লিয় পর্দার সাথে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। এখানে আর কিছু নেই, এটা এমনি মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসছি, কায়াজমা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের কোথার থেকে? কায়াজমা কোথার থেকে সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয় কোথার থেকে বলো তো? নন সিস্টার ক্রোমাটিড দ্বয়, ঠিক আছে। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে, মানে ধরো যদি সেন্ট্রোমিয়ার হয়, ঠিক আছে, আর যদি এটা আলাদা, পেন দিয়ে দেখাই, দেখো এটা তাহলে এটা তাহলে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার। নিশ্চয়ই এটা হবে না, নিশ্চয়ই এভাবে হবে না, এরকম সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার হবে না, এটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশান বি, এটা হবে সঠিক অ্যান্সার, যে কায়াজমা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। কি বললাম? কায়াজমা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 17। ক্রসিং ওভার ঘটে কোনটিতে? অপশান এ দুটি সমসংস্থ ক্রোমোজোমে, অপশান বি দুটি অসমসংস্থ ক্রোমোজোমে, অপশান সি এ ও বি উভয় ক্ষেত্রে, অপশান ডি কোনোটাই নয়। তো ক্রসিং ওভার ঘটে কোনটিতে? ক্রসিং ওভার ঘটে দুটো সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে। কি বললাম? তাহলে সমসংস্থ ক্রোমোজোম হতে হবে, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু গুলাবে। এই যে কোয়েশ্চেন আর এই যে কোয়েশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা গুলিয়ে যাওয়ার মতো কোয়েশ্চেন, কিন্তু আবার পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 18। প্যাকাইটিন উপদশায় কোনটি সম্পন্ন হয়? অপশান এ সাইনাপসিস ও ক্রসিং ওভার, অপশান বি সাইনাপসিস ও রিকম্বিনেশন, অপশান সি ক্রসিং ওভার ও মিউটেশন, অপশান ডি ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন। এই প্যাকাইটিন উপদশায় এইটি সম্পন্ন হয়, ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন, ঠিক আছে। তাহলে সঠিক আনসারটি কি হবে বলো তো? অপশান ডি, তাই না? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ কি রয়েছে? ডিএনএ দ্বিত্বকরণ বা রেপ্লিকেশন ঘটে কোন দশায়? অবশ্যই একটি ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সম্ভবত আমি রিপিট করে ফেলেছি। তো ডিএনএ দ্বিত্বকরণ বা রেপ্লিকেশন ঘটে কোন দশায়? ইন্টারফেজের এস দশায়, তাই না? এটা আগেরটাই কোয়েশ্চেনটা, এটা পুনরায় লেখা হয়ে গেছে, ঠিক আছে। দেখো একটা কোয়েশ্চেন কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 20-তে লিখেছি ডিএনএ সংশ্লেষ ঘটে অপশান এ প্রোফেজ দশায়, অপশান বি মেটাফেজ দশায়, অপশান সি অ্যানাফেজ দশায়, অপশান ডি ইন্টারফেজ দশায়। তো ডিএনএ সংশ্লেষ ঘটে কোন দশায়?
ডিএনএর সংশ্লেষ ঘটে দেখো এই যে ইন্টারফেজ দশায়, তাই না? ইন্টারফেজ দশার এস উপদশায়। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান ডি। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 21। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 21। বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হলো অপশান এ মাইক্রোটিবিউলিন, অপশান বি ম্যাক্রোটিবিউলিন, অপশান সি টিবিউলিন, অপশান ডি সবকটি। তো বেমতন্তুর রাসায়নিক প্রকৃতিটি হচ্ছে টিবিউলিন, ঠিক আছে, অর্থাৎ টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। এগুলোতে কিছু নেই, এগুলো এভাবেই মনে রেখে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 22। বেমতন্তুর গঠনগত উপাদান। বেমতন্তুর গঠনগত উপাদান হচ্ছে টিবিউলিন, ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 23। কোষ বিভাজনের সময় পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময়কে কি বলা হয়? অবশ্যই কোষ বিভাজনে পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময়কে কি বলা হয়? অপশান এ সাইনাপস, অপশান বি ক্রসিং ওভার, অপশান সি টার্মিনালাইজেশন, অপশান ডি বাইভ্যালেন্ট কোষ। তো কি বলা হবে? ক্রসিং ওভার বলা হবে, ক্রসিং ওভার। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি ক্রসিং ওভার। পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24-এ কি আছে? নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী বিলুপ্ত হয় কোন দশাতে? কোন দশাতে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী বিলুপ্ত হয়? নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, নিউক্লিয় ওলাসের বিলুপ্তি ঘটে কোন দশায়? কোষ বিভাজনের প্রোফেজ দশাতে। তাহলে সঠিক আনসার হবে অপশান এ প্রোফেজ দশা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 25। নিউক্লিয় পর্দা গঠিত হয় কোন দশায়? এটা একেবারে সহজ জিনিস। পুনরায় নিউক্লিয় পর্দা গঠিত হয় কোন দশায়? একটা কোষ বিভাজিত হলে তার টেলোফেজ দশাতে নিউক্লিয় পর্দা নিউক্লিয় উল্লাসের সম্পূর্ণ আবির্ভাব ঘটে আবার। তাহলে কোন উপদশায় হলো? টেলোফেজ দশা। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান ডি। বুঝতে পেরেছো? এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 26। মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? মিওসিস কোষ বিভাজনের কোন দশায়? অপশান এ লেপ্টোটিন, অপশান বি জাইগোটিন, অপশান সি প্যাকাইটিন, অপশান ডি ডিপ্লোটিন। তো মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? এই যে জাইগোটিন, এই জাইগোটিন উপদশায়, হ্যাঁ, জাইগোটিন উপদশায় কি হয়? সমসংস্থ ক্রোমোজোমগুলি পরস্পর কিন্তু এইভাবে জোট বাঁধে, ঠিক আছে, এইভাবে জোট বাঁধে। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান বি। এর পরের কোয়েশ্চেনে আসছি কোয়েশ্চেন নাম্বার 27। টার্মিনালাইজেশন কোন দশায় ঘটে? অপশান এ মাইটোসিস, অপশান বি মিওসিস 2, অপশান সি ডায়াকাইনেসিস, অপশান ডি সাইটোকাইনেসিস। দেখো একেবারে ইউনিক একটা অপশান রয়েছে যে ডায়াকাইনেসিস। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 28। ক্যারিওকাইনেসিস কোনটির বিভাজন? ক্যারিওকাইনেসিসের ফলে কিসের বিভাজন ঘটে? সবাই জানি যে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিসের ফলে কিসের বিভাজন ঘটে? সাইটোপ্লাজমের। তাহলে সঠিক আনসার কি হবে? নিউক্লিয়াস। আর কোনো কিছু দেখার দরকার নেই। অপশান, সঠিক আনসার হবে অপশান বি। এরপরে আসছে 29। ক্রসিং ওভার কোন দশায় ঘটে? অপশান এ লেপ্টোটিন, অপশান বি জাইগোটিন, অপশান সি প্যাকাইটিন, অপশান ডি ডায়াকাইনেসিস। তো ক্রসিং ওভার কোন দশায় ঘটে বলো তো? ক্রসিং ওভার ঘটে এই যে প্যাকাইটিন উপদশাতে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি, ঠিক আছে। এই প্যাকাইটিন উপদশাতে ক্রসিং ওভার ঘটতে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 30। সাইনাপসিসের সময় দুটি সমসংস্থ ক্রোমোজোম কোন অঞ্চলে সংযুক্ত হয়? অপশান এ তে দিয়েছি ক্রোমোমিয়ার, বি তে দিয়েছি সেন্ট্রোমিয়ার, সি তে দিয়েছি টেলোমিয়ার, ডি তে দিয়েছি সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার। তো দেখো এখানে অপশান সি হবে, অপশান সিটাই সঠিক আনসার হবে। তো আমি তোমাদেরকে আমি যে কোয়েশ্চেনটা সাজেস্ট করেছি সেই কোয়েশ্চেনগুলো
আমি 30টা করে পার্টে দিচ্ছি, কারণ আমার সফটওয়্যারের কিছু সমস্যার জন্য আমি ভিডিওগুলো পুরো আপলোড করতে পারছি না, আমার কেটে কেটে করতে হচ্ছে। ওই জন্য এটি পার্ট 1-এ আমি 30টি কোয়েশ্চেন আপলোড করব, আবার পার্ট 2-এও 30টি কোয়েশ্চেন, মোট 60খানা কিংবা 70খানা কোয়েশ্চেন আমি আপলোড করব। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ঠিক আছে, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।